প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। ন্যাশনাল কলেজের অনলাইন ভিত্তিক শ্রেণী কার্যক্রমে তোমাদের সবাইকে শুভেচ্ছা। আশা করি তোমরা আল্লাহর রহমতে ভালোই আছো। আমি আজকে নবম দশম শ্রেণীর বিজ্ঞান তৃতীয় অধ্যায় হৃদযন্ত্রের যত কথা এই অধ্যায় থেকে রক্তচাপ সম্পর্কে আলোচনা করব। অর্থাৎ এই অধ্যায় আমি বেশ ভালোই ক্লাস নিয়েছি, তবে আজকে আমি এটা শেষ করার চেষ্টা করব। তো যাই হোক, তোমরা অবশ্যই ক্লাসগুলো দেখবে। তো আজকে রক্তচাপ সম্পর্কে বলবো। তো রক্তচাপ কি? আমরা সাধারণত দেখি আমাদের পালস রেট ধরতে গেলে দেখা গেছে যে আমরা যদি এভাবে পালস রেটটা ঘড়ির ভিতরে একটা টক 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 আওয়াজ আসে বা আমরা অনুধাবন করতে পারি, এটা আসলে কেন হয়ে থাকে? আমি গত ক্লাসে হৃৎপিণ্ড সম্পর্কে আলোচনা করেছিলাম যে হৃৎপিণ্ডের মাধ্যমে রক্ত পরিশ্রুত হয় এবং সারা শরীরে রক্ত হৃৎপিণ্ডের মাধ্যমে পরিশ্রুত হয়ে থাকে। সেক্ষেত্রে আমরা যখন শ্বাস গ্রহণ করি হৃৎপিণ্ডের একটা অংশ ফুলে যায়, আবার একটা অংশ সংকুচিত হয়, অলিন্দ নিলয় এই কথাগুলো বলেছিলাম। তো এই হৃৎপিণ্ডের যে সংকুচন আর প্রসারণ এর মাধ্যমেই রক্ত সারা দেহে সঞ্চালিত হয়। কিসের মাধ্যমে? হ্যাঁ শিক্ষার্থী, ধমনির মাধ্যমে রক্ত সারা দেহে সঞ্চালিত হয়ে থাকে। ধমনী আর শিরার মাধ্যমেই হয়ে থাকে। যেহেতু আমি রক্তচাপ সম্পর্কে বলবো তাই ধমনীর কথাটাই বলছি। হৃৎপিণ্ডের সংকোচন ও প্রসারণের মাধ্যমে হৃৎপিণ্ডের সংকোচন আর প্রসারণের ফলে ধমনীর মাধ্যমে সারা দেহে রক্ত সঞ্চালিত হয়ে থাকে। আর এই সময় ধমনী গাত্রে রক্তের যে একটা পার্শ্বচাপ হয়ে থাকে, সেই পার্শ্বচাপটাই বলতে গেলে রক্তচাপ। তো সহজ ভাষায় বলা যায় যে ধমনী গাত্রে রক্তের যে চাপ সেটাকেই রক্তচাপ বলা হয়ে থাকে। এখন এই রক্তচাপ এটা দেখা গেছে হৃৎপিণ্ডটা একবার সংকুচিত হয়, একবার প্রসারিত হয়। তো সংকুচন হওয়ার সময় ধমনী গাত্রে যে চাপ সৃষ্টি হয়ে থাকে, হৃৎপিণ্ডের সংকোচনকে কী যেন বলা হয়? হ্যাঁ শিক্ষার্থী, মনে আছে? সিস্টোল। হৃৎপিণ্ডের সংকোচনকে সিস্টোল বলা হয়। আর এই সময় ধমনী গাত্রে যে চাপ সৃষ্টি হয় সেটাকে বলা হয় সিস্টোলিক চাপ। সিস্টোলিক চাপ। তারপরে হচ্ছে ডায়াস্টোলিক চাপ। হৃৎপিণ্ড যখন আবার প্রসারিত হয়ে থাকে তখন সেটাকে বলা হয় ডায়াস্টোল। আর এই সময় ধমনী গাত্রে যে চাপ সৃষ্টি হয়ে থাকে সেটাকে বলা হয় ডায়াস্টোলিক চাপ। এখন এই সিস্টোলিক চাপ ধমনী গাত্রে কত হয়ে থাকে? 110 থেকে 140। পারদ স্তম্ভের পরিমাপ অনুযায়ী 110 থেকে 140। আর ডায়াস্টোলিক চাপ হচ্ছে 60 থেকে 90। পারদ স্তম্ভের 60 থেকে 90 মিলিমিটার হার্টজ। এখানে মিলিমিটার SG হবে। ধমনী গাত্রের সিস্টোলিক চাপ হচ্ছে 110 থেকে 140। সিস্টোলিক চাপ হচ্ছে 60 থেকে 90 মিলিমিটার হার্টজ। তবে এখানে দেখা গেছে কম বেশি হয়ে থাকে। তবে স্বাভাবিক রক্তচাপ যেটাকে স্ট্যান্ডার্ড বা আদর্শ রক্তচাপ বলা হয়ে থাকে, সেটা হচ্ছে আদর্শ রক্তচাপ 120/80 হবে। 120/80। কালি নেই। আদর্শ রক্তচাপ হচ্ছে 120/80।
আর এই রক্তচাপটা কিসের মাধ্যমে পরিমাপ করা হয়ে থাকে? স্ফিগমোমেনোমিটার। তাহমিদা তাবাসসুম সামিহা। আর আচ্ছা, নিশাত ইসলাম ক্লাস 10। যদি কোনো প্রশ্ন থাকে অথবা কোনো সমস্যা হয়, শুনতে মানে কথা বোঝা না যায়, সেটাও কিন্তু কমেন্টসের মাধ্যমে জানাবে, ঠিক আছে? এই যে রক্তচাপ, এই রক্তচাপটা কিসের মাধ্যমে পরিমাপ করা হয়ে থাকে? আমরা তো সবসময় বলি যে প্রেশার মাপার যন্ত্রটা কোথায়, প্রেশার মাপার যন্ত্রটা কোথায়। আসলে আমরা পড়াশোনা করছি, তাহলে আমরা যদি এইভাবে বলি, আমাদের নামটা জেনে রাখা ভালো না? অবশ্যই নামটা জেনে রাখতে হবে। ওই যে প্রেশার মাপার যন্ত্র, সেই যন্ত্রের নাম কি? স্ফিগমোমেনোমিটার। মেনোটা বানানো হয়নি। স্ফিগমোমেনোমিটার, ঠিক আছে? তাহলে রক্তচাপ কি বলছিলাম? রক্তচাপ হচ্ছে হৃৎপিণ্ডের সংকুচন প্রসারণের ফলে ধমনী গাত্রে যে চাপের সৃষ্টি হয়ে থাকে, পার্শ্বচাপের সৃষ্টি হয়ে থাকে, তাকে রক্তচাপ বলা হয়। অর্থাৎ ধমনী গাত্রের পার্শ্বচাপকেই রক্তচাপ বলা হয়ে থাকে। সেটা হৃৎপিণ্ডের সংকুচনের সময় ধমনী গাত্রের সিস্টোলিক চাপ হয়ে থাকে 110 থেকে 140 ন্যানোমিটার, আর ডায়াস্টোলিক চাপ হবে 60 থেকে 90। তারপরে এটা হচ্ছে সর্বোচ্চ সর্বনিম্ন মিলিয়ে। আর সেক্ষেত্রে একটা স্ট্যান্ডার্ড পরিমাপ করা হয়ে থাকে। সেই স্ট্যান্ডার্ড রক্তচাপটা কত? 120/80। আর এটা কোন যন্ত্রের মাধ্যমে পরিমাপ করা হয়ে থাকে? স্ফিগমোমেনোমিটারের সাহায্যে এই রক্তচাপ পরিমাপ করা হয়ে থাকে। এরপরে হচ্ছে এখন রক্তচাপ তো কারোটা বেশি হয়ে থাকে, কারোটা কম হয়ে থাকে। কম হলে সেটার সাথে সাথেই দেখা যায় যে হয়তো বা ঘণ্টাখানেকের মধ্যে অনেকটা নিয়ন্ত্রণ করা সম্ভব হয়ে থাকে। কিন্তু যখন বেশি হয়ে যায় সেক্ষেত্রে আমাদের কন্ট্রোল করতে একটু সময় লাগে। অনেক সময় আছে যে ওষুধের মাধ্যমেও সেটাকে কন্ট্রোলে আনতে হয়। তবে এই উচ্চ রক্তচাপ যেটা বলছিলাম, যে উচ্চ রক্তচাপটা আসলে কিভাবে হয়ে থাকে? উচ্চ রক্তচাপ এমনিতেও হতে পারে, যেমন খুব দ্রুত আধা ঘন্টা হাঁটলাম, সেক্ষেত্রে যখন খুব দ্রুত বা আধা ঘন্টা হাঁটলাম অথবা দৌড়ালাম, সেক্ষেত্রে কিন্তু রক্তচাপেরটা একটু বেড়ে যেতে পারে। আর সেটা কিন্তু বেশিক্ষণ স্থায়ী থাকে না, সেজন্য ওই উচ্চ রক্তচাপ কোনো প্রবলেম হয় না। তারপরে আবার আছে যে একটু মানসিক টেনশন, বিষণ্ণতা, একটু চিন্তা করলাম বা একটু পরিশ্রমটাও যদি একটু বেশি হয়ে থাকে, সেক্ষেত্রেও একটু রক্তচাপ বেড়ে যেতে পারে। বা মস্তিষ্কের যে পরিশ্রম যেটা, সেক্ষেত্রে একটু প্রেশারটা বেড়ে যায়। সেটাও কিন্তু ওষুধ খেতে হয় না, সামান্য আধা ঘন্টা 1 ঘন্টা বা সামান্য অল্প তো সময় বিশ্রাম নিলেই সেটা ঠিক হয়ে যায়। কিন্তু এই মানসিক বিষণ্ণতা বা মানসিক যে টেনশন, সেটা যদি আবার বেশি সময়ের জন্য হয়ে থাকে, সেটার ক্ষেত্রে আবার রক্তচাপ স্থায়ীভাবে বেড়ে যায়। তার জন্য কিন্তু অবশ্যই সেটাকে নিয়ন্ত্রণ করার প্রয়োজন পড়ে। আর ডাক্তারি ভাষায় এই উচ্চ রক্তচাপ এটাকে ডাক্তারি ভাষায় বলা হয়ে থাকে হাইপারটেনশন। হাইপারটেনশন হওয়ার প্রকৃত কারণটা আসলে ওইভাবে বলা যায় না, কারণ ওইরকম কিছু এখন পর্যন্ত নির্দিষ্ট করে জানা যায়নি। তবে শারীরিক ওজনটা যদি বেড়ে যায়, মেদবহুল শরীর থাকে, তারপরে অতিরিক্ত লবণ খাওয়া, আর অনেক বেশি পরিশ্রম বা অপর্যাপ্ত পরিশ্রম, শারীরিক পরিশ্রম, তারপরে হচ্ছে শরীরে যদি আরও অন্য কোনো সমস্যা থাকে, ডায়াবেটিস, তারপর মানসিক চাপ, রক্তে কোলেস্টেরলের আধিক্য, এগুলো যদি থাকে
থাকে সেক্ষেত্রে হাইপারটেনশন হয়ে থাকে। আর এগুলোর ক্ষেত্রে যদি খুব বেশি দীর্ঘদিন ধরে যদি মানে বেশি দিন যদি স্থায়ী থাকে সেক্ষেত্রে দেখা গেছে যে স্ট্রোক করার সম্ভাবনা থাকে। তারপরে আরও বিভিন্ন জটিলতা দেখা দেয়, যেমন হার্ট অ্যাটাক, তারপর হৃৎপিণ্ড বড় হয়ে যায়, তারপরে হচ্ছে হৃৎপিণ্ড ফেইলিওর হয়ে যায়, কিডনির কার্যক্রমটা কমে যায়, তারপরে দৃষ্টিশক্তি এক্ষেত্রেও কিন্তু ব্যাঘাত ঘটতে পারে। তো এই রক্তচাপ এটা হচ্ছে যথেষ্ট কমে গেলেও কিন্তু আবার নানা ধরনের সমস্যা হতে পারে। তো প্রিয় শিক্ষার্থী, বললাম রক্তচাপ যদি কমে যায় সেক্ষেত্রে খুব দ্রুত সমাধানে আসা যায়, কিন্তু রক্তচাপ যদি বেড়ে যায় সেক্ষেত্রে সেটা নিয়ন্ত্রণে আনা একটু কষ্টসাধ্য হয়ে যায়, ওষুধের মাধ্যমে নিয়ন্ত্রণ হতে হয়। না হলে কিন্তু উচ্চ রক্তচাপের বেলায় কিন্তু সবচেয়ে বেশি ঝুঁকি হয়ে থাকে। তবে নিম্ন রক্তচাপটা যদি কমে যায় সেক্ষেত্রেও কিন্তু ভয় থাকে। তো এই যে রক্তচাপ কমা অথবা বাড়া, এটা নিয়ন্ত্রণে রাখার জন্য আমাদের কিছু নিয়ম পালন করতে হয় বা সতর্ক থাকতে হয়। সেটা কিভাবে? সেটা হচ্ছে বললাম যে যদি ডায়াবেটিস থাকে তাহলে সেটা নিয়ন্ত্রণ করতে হবে। পরিশ্রম করলে তার পাশাপাশি বিশ্রাম নিতে হবে, পর্যাপ্ত বিশ্রাম নিতে হবে। তারপরে খাদ্যাভ্যাসের কারণেও কিন্তু ডায়াবেটিস হয়ে থাকে, খাদ্যাভ্যাসের কারণেও কিন্তু অনেক সময় প্রেশার বা উচ্চ হাইপারটেনশন বেশি থাকে, সেটাও আমাদের নিয়ন্ত্রণ করতে হবে। এরকম আরও অনেক আছে, যেমন চর্বিযুক্ত খাবারটা খাওয়া যাবে না, দেহের ওজন কমাতে হবে, সুষম খাদ্য খেতে হবে, ধূমপান করা যাবে না, নিয়মিত ব্যায়াম, তারপরে দৈনিক 7-8 ঘন্টা ঘুমানো, 2 ঘন্টা করে হাঁটা চলা, পর্যাপ্ত ব্যায়াম করা, এগুলো মেনে চললেই দেখা যায় যে হাইপারটেনশনটাকে আমরা প্রতিরোধ করতে পারবো। তো প্রিয় শিক্ষার্থী, এরপরে এটা ছাড়াও কিন্তু আরও আছে, যেমন কোলেস্টেরলটা কি? কোলেস্টেরল হচ্ছে এক ধরনের জটিল লিপিড বা স্নেহ পদার্থ, লিপিড আর স্টেরয়েডের একটা প্রকৃষ্ট উদাহরণ বলা যায়। এটা হচ্ছে প্রত্যেকটা মানুষের টিস্যু বা কোষে কিন্তু এই চর্বি থাকে। কোলেস্টেরল এটা হচ্ছে লিপিড আর স্টেরয়েডের লিপিড প্লাস স্টেরয়েড স্নেহ উপাদান, কিন্তু সাথে আরও বাড়তি কিছু যোগ হওয়ার কারণেই কিন্তু এই কোলেস্টেরলটা হচ্ছে খুবই ক্ষতিকর। বললাম যে প্রত্যেকটা মানুষের কোষে বা টিস্যুতে কোলেস্টেরল থাকে, তবে যকৃত আর মগজে কিন্তু এর পরিমাণ অনেক বেশি থাকে। কোলেস্টেরল অন্যান্য স্নেহ পদার্থের সাথে মিশে রক্তে স্নেহের বাহক হিসেবে কাজ করে। রক্তে স্নেহ উপাদানের বাহক হিসেবে কাজ করে। স্নেহ এবং প্রোটিনের যৌগকে বলা হয় লাইপোপ্রোটিন। স্নেহ প্লাস প্রোটিন মিলেই কি হয়? লাইপোপ্রোটিন। স্নেহের পরিমাণের উপর ভিত্তি করে এই লাইপোপ্রোটিনটা 2 ধরনের। লাইপোপ্রোটিন হচ্ছে 2 ধরনের, একটা হচ্ছে HDL আর একটা হচ্ছে LDL। HDL আর একটা হচ্ছে LDL, হাই ডেনসিটি লাইপোপ্রোটিন, আর একটা হচ্ছে লো ডেনসিটি লাইপোপ্রোটিন। অর্থাৎ উচ্চ ঘনত্ব বিশিষ্ট লাইপোপ্রোটিন হচ্ছে HDL আর নিম্ন ঘনত্ব বিশিষ্ট লাইপোপ্রোটিন হচ্ছে LDL।
এলডিএল এর রক্তে এর পরিমাণ বেশি থাকা শরীরের জন্য ক্ষতিকর, সবচেয়ে বেশি ক্ষতিকর হচ্ছে এলডিএল এর জন্য, কারণ রক্তে কোলেস্টেরলের মাত্রা হচ্ছে 100 থেকে 120 mg রক্তে কোলেস্টেরলের মাত্রা কত? 100 থেকে 120 মিলিগ্রাম, 100 মিলিগ্রাম। এরপরে হচ্ছে রক্তে কোলেস্টেরলের আধিক্য থাকলে কিন্তু হৃদরোগের আশঙ্কা দেখা দেয়। এখানে দেখবা ডাক্তারের কাছে গেলে যদি কোনো ব্লাড টেস্ট দেয় যে রক্তে চর্বির পরিমাণটা বেশি কিনা, সেক্ষেত্রে বলা হয় কিন্তু টিজি টেস্ট করতে দেয়। টিজি এই অংশটা টেস্ট করতে দেয়। এটা আসলে কেন দেয়? এইটাই হচ্ছে ট্রাইগ্লিসারিডটাই হচ্ছে কোলেস্টেরল। এই টিজি মানেই হচ্ছে এই কোলেস্টেরল টেস্ট করতে দেয়। এর মাত্রা যদি দেখা যায় 120 থেকে বেশি থাকে অথবা 150 থাকে, এরকম বেশি থাকে, তখন দেখা যাবে নির্ধারিত মাত্রা থেকে বেড়ে গেছে। সেই ক্ষেত্রে এই কোলেস্টেরলের মাত্রা কমাতে হবে। আর যদি না মানে মাত্রাতিরিক্ত হয়ে থাকে, সেক্ষেত্রে হৃদরোগের আশঙ্কা বেশি থাকে। এরপরে হচ্ছে রক্তনালীর প্রাচীরের গাত্রে কোলেস্টেরল আর ক্যালসিয়াম, এগুলো অনেক সময় দেখা গেছে যে জমা হয়ে রক্তনালীর যে গহ্বর, রক্তনালী এটা ছোট হয়ে আসে, চেপে আসে, তখন রক্তের সঠিক রক্তনালী দিয়ে রক্তটা সঠিকভাবে চলাচল করতে পারে না। তখন দেখা যায় যে ধমনীর প্রাচীরের স্থিতিস্থাপকতা এটা কমে যায়। আবার অনেক সময় আছে শক্ত হয়ে যায়, রক্তনালীটা কুঁচকে শক্ত হয়ে থাকে, ব্যথা করে, এরকম অনেক উপসর্গ দেখা যায়। এই অবস্থায় সেটাকে কি বলা হয়? ধমনীর কাঠিন্য বলা হয়ে থাকে, আর্টারিওস্ক্লেরোসিস অথবা ধমনীর কাঠিন্য। তো এই যে কোলেস্টেরল, এলডিএল এর কথা বললাম, এইচডিএল, এগুলো কিন্তু অবশ্যই একটা নির্ধারিত মাত্রায় থাকা ভালো। আর এলডিএল এর মাত্রাটা যদি 150-এর বেশি হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া আবশ্যক। কারণ কি, এগুলোর যদি নির্ধারিত মাত্রা না আনা হয়, সেক্ষেত্রে এই ধমনীর ক্ষতিগ্রস্ত হবে। আর ধমনীর মাধ্যমে বা যদি রক্ত চলাচল ব্যাঘাত ঘটে, তাহলে সেটা অতি দ্রুতই কিন্তু হৃৎপিণ্ডের সমস্যা হয়ে থাকে। যেমন হার্ট অ্যাটাক হতে পারে, বা ধমনীর যদি শক্ত হয়ে যায়, সেক্ষেত্রে কুঁচকে বিচ্ছিন্ন হতে পারে বা ছিঁড়ে যেতে পারে, এক্ষেত্রে রক্তক্ষরণ হতে পারে, তো বিভিন্ন সমস্যা হয়ে যায়। তো বলতে গেলে এই টিজি বা কোলেস্টেরল, এটার যদি বেশি সমস্যা হয়ে থাকে, সেক্ষেত্রে অবশ্যই হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো এই হার্ট বলতে গেলে হার্টটাকে যদি আমরা যত্ন নিই, তাহলে সেক্ষেত্রে কোলেস্টেরলও কিন্তু চলে আসে, অর্থাৎ কোলেস্টেরলটাও নির্ধারিত মাত্রায় থাকতে হবে। আর এর কোলেস্টেরলের মাত্রা সেটাও হচ্ছে নির্দিষ্ট বয়স আর ওজনের উপর নির্ভর করে থাকে। তো দেহের উচ্চতা আর বয়স অনুসারে কিন্তু ওজনটা বজায় রাখা আবশ্যক। দেহের ওজন যদি বেশি হয়, সেক্ষেত্রে হৃৎপিণ্ড দুর্বল হয়ে পড়ে, অর্থাৎ সঠিকভাবে কাজ করতে পারে না। সেজন্য কিন্তু কী করতে হবে? প্রাণীজ আর উদ্ভিদ যে খাবারগুলো, সেগুলো মিশ্রিত অবস্থায় যে খাদ্যগুলো থাকে, সেই খাবারগুলো গ্রহণ করতে হবে। আর শর্করা, মিষ্টি এবং স্নেহজাতীয় খাবারের পরিমাণ এটা নিয়ন্ত্রণে আনতে হবে। বেশি করে শাক সবজি এবং আঁশযুক্ত খাবার খেতে হবে। আরও কিছু নিয়ম আছে তোমাদের বইতে, তোমরা অবশ্যই সেটা পড়লে বুঝতে পারবে। তারপরে হচ্ছে ডায়াবেটিস, বহুমূত্র বা মধুমেহ রোগ। ডায়াবেটিস কি? প্রিয় শিক্ষার্থী,
ডায়াবেটিস হচ্ছে এক ধরনের বিপাকজনিত রোগ। এটা হচ্ছে আমরা যখন কিছু খাবার খাই সেখান থেকে কিছু পরিমাণ গ্লুকোজ রক্তে চলে আসে। ডায়াবেটিস হচ্ছে আমরা যে খাবার খাই সেখান থেকে গ্লুকোজটা রক্তের মধ্যে চলে আসে এবং এখানে প্যানক্রিয়াস থেকে ইনসুলিন নামক এক ধরনের হরমোন নির্গত হয়, যেটা রক্তের এই গ্লুকোজকে শক্তিতে রূপান্তরিত করে। এখন যদি কারো ডায়াবেটিস হয় সেক্ষেত্রে প্যানক্রিয়াস যথেষ্ট ইনসুলিন তৈরি করতে পারে না কিংবা শরীরের ইনসুলিনকে ব্যবহার করতে পারে না, আর সে কারণেই রক্তে গ্লুকোজের মাত্রা বেড়ে যায়। তাহলে রক্তে গ্লুকোজের মাত্রা বেড়ে যাওয়া, রক্তে গ্লুকোজের মাত্রা রক্তে গ্লুকোজের মাত্রা বেড়ে যাওয়া। এখন এটা কিভাবে সম্ভব সেটা তো বললাম, প্যানক্রিয়াস নামক অংশ ইনসুলিন উৎপাদন করে থাকে। যদি কারো ডায়াবেটিস সমস্যা হয়ে থাকে সেই প্যানক্রিয়াসটা ইনসুলিন উৎপাদন করতে পারে না, অথবা শরীরের যে ইনসুলিন আছে সেই ইনসুলিনটাকে সে ব্যবহার করতে পারে না। অর্থাৎ ইনসুলিনটা কি করবে, এই গ্লুকোজটাকে শক্তিতে রূপান্তরিত করবে, কিন্তু যখন ইনসুলিন উৎপাদন ব্যাহত হবে তখন সে রক্তের মধ্যে কিন্তু গ্লুকোজটা রয়ে যাবে, আর এই যে গ্লুকোজটা থেকে যায় এটাকেই বলা হয় ডায়াবেটিসের যে সমস্যা সেটা। তো ডায়াবেটিস হলে রক্তে এর পরিমাণ দীর্ঘস্থায়ীভাবে অনেক বেড়ে যায়। তো বেড়ে গেলে কি হবে, ডায়াবেটিস কিন্তু ছোঁয়াচে বা সংক্রমণ নয়, অর্থাৎ শর্করার পরিমাণ বেশি থাকায় দেহের বিভিন্ন অঙ্গে যেমন কিডনি, হৃৎপিণ্ড, চোখ এগুলা স্বাভাবিক কাজে বাধা সৃষ্টি করে থাকে। আর ডায়াবেটিস রোগীদের করোনারি হৃদরোগ হওয়ার সমস্যা বেশি থাকে। এটি হৃৎপিণ্ডকে অচল করে দেয় এবং স্ট্রোক হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। আর কোন ধরনের ব্যক্তিদের এই ডায়াবেটিসগুলো হয়ে থাকে, ডায়াবেটিসটা আবার উচ্চ রক্তচাপ হলেও কিন্তু মানে ডায়াবেটিস থেকেই কিন্তু উচ্চ রক্তচাপ বেড়ে যায়। যদি ডায়াবেটিস সমস্যা দীর্ঘদিন থাকে তাহলে রক্তচাপটা বেশি হওয়ার সম্ভাবনা থাকে। তবে কাদের বেশি ডায়াবেটিস হয়, যাদের বংশে ডায়াবেটিস আছে, এটা বলতে গেলে জেনেটিক্যাল একটা বিষয় কাজ করে, এখানে বংশগত হয়ে থাকে। তো এখন দেখা গেছে যে বংশগত ছাড়াও ডায়াবেটিস হচ্ছে, যাদের ওজন বেশি, ওজনটা নিয়ন্ত্রণের বাইরে আছে, তারপরে মেদ বেশি থাকে, চর্বি বেশি থাকে, তাদের ক্ষেত্রেও ডায়াবেটিসটা এখন লক্ষ্য করা যায়। তারপরে হচ্ছে যারা কাজ করতে চায় না, ওজন বেশি আবার কাজও করে না, তাদের ক্ষেত্রে কিন্তু ডায়াবেটিস দেখা দেয়। দীর্ঘদিন যারা স্টেরয়েড জাতীয় ওষুধ সেবন করে, স্টেরয়েড বা স্টেরয়েড জাতীয় ওষুধ সেবন করলেও, অর্থাৎ ওষুধগুলো ভিন্ন রকম থাকে, কোনোটা পানিতে দিলেই গুলে যায়, পানির সাথে মিশে যায়, আবার কোনোটা দেখা যায় অয়েলি হয়ে থাকে, স্নেহ উপাদানযুক্ত থাকে। তো এই স্নেহ উপাদানযুক্ত ওষুধগুলোর কথাই বলা হয়েছে যে স্টেরয়েড জাতীয় ওষুধ যদি দীর্ঘদিন যাবৎ সেবন করা হয়ে থাকে সেখানেও কিন্তু ব্যক্তিদের ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা থাকে। এখন এই ডায়াবেটিসের লক্ষণগুলো কী? লক্ষণ তো ঘন ঘন প্রস্রাব হয়, তারপরে হচ্ছে খুব বেশি পিপাসা লাগে, বেশি ক্ষুধা লাগে, অতিমাত্রায় শরীর দুর্বলতা থেকে যায়, তারপর হচ্ছে যথেষ্ট খাওয়া সত্ত্বেও ওজন কমে যায়, সামান্য পরিশ্রমে ক্লান্ত হয়ে যায়, দেহের চামড়াগুলো একটু খসখসে শুকিয়ে যায়, চোখের ঝাপসা দেখে, এই ধরনের বিভিন্ন লক্ষণগুলো প্রকাশ পেয়ে থাকে। এখন এই ডায়াবেটিস রোগীর পথ্য কী? ডায়াবেটিস রোগীর পথ্য হচ্ছে খাবারটা নিয়ন্ত্রণে খাবে, অল্প অল্প করে বারবার খাবে। শর্করা জাতীয় খাবার, যেহেতু রক্তে গ্লুকোজের পরিমাণটা বেশি থাকে তাই শর্করা জাতীয় খাবারটাকে একটু অ্যাভয়েড করতে হবে, পরিমাণে কম খেতে হবে। তো এইগুলো। আর ডায়াবেটিসের নিয়ন্ত্রণ, এখানে ডায়াবেটিস কথাটা বলতে গেলেই কিন্তু প্রথমেই 3টা ডি আসে। 3টা ডি কী কী? প্রথমটাতেই আসবে ডিসিপ্লিন, শৃঙ্খলা, ডায়েট, খাবার নিয়ন্ত্রণ,
ডোজ, ডোজ হচ্ছে ডাক্তারি নির্দেশনা অনুযায়ী যে কি বলা হয়, এটা হচ্ছে ইংলিশে লিখলেই পারতাম, ডিসিপ্লিন, ডায়েট, ডোজ, তিনটা শব্দ আসে। অর্থাৎ এখানে 3D আসে, 3D কীভাবে? একটা ডিতে হচ্ছে ডিসিপ্লিন, অর্থাৎ শৃঙ্খলা থাকবে, তার মধ্যে কখন খেতে হবে নির্দিষ্ট টাইমটা মেনটেন করতে হবে। আর ডায়েট হচ্ছে খাবারগুলোকেও মেনে চলতে হবে, সুষম খাবার, শর্করা জাতীয় খাদ্যটা কম খেতে হবে, সবজিগুলোকে বেশি খেতে হবে, শাকসবজি আর যুক্ত খাবার খেতে হবে। আর ডোজ হচ্ছে ডাক্তারি নির্দেশ মতো ওষুধ সেবন করতে হবে। এই তিনটা পরামর্শই ডায়াবেটিস রোগীদের দেওয়া হয়ে থাকে। অর্থাৎ খাদ্য নিয়ন্ত্রণ, জীবন শৃঙ্খলা, খাদ্য নিয়ন্ত্রণ, ওষুধ সেবন, এইগুলো যদি নিয়ন্ত্রণ সম্ভব হয়ে থাকে তাহলে একজন ডায়াবেটিস আক্রান্ত রোগী সে স্বাভাবিক জীবনযাপন করতে পারবে। তো প্রিয় শিক্ষার্থী, আজকে এ পর্যন্ত আমি এই অধ্যায় নিয়ে আমি বেশ কয়েকটা ক্লাসই নিয়েছি, অনেক সময় লেগে গেছে। অধ্যায়টা যেহেতু অনেক বড় ছিল তাই শেষ করতে পারছি, খুব ভালো লাগছে। তো আমি পরবর্তীতে সিলেবাস দেখে আমি অন্য একটা অধ্যায় আলোচনা করব। তো তোমরা সবাই বাসায় বসে মনোযোগ সহকারে পড়াশোনা করবে, আব্বু আম্মুর কাজে সহযোগিতা করবে, অবশ্যই প্রত্যেকটা ক্লাস দেখবে। কোনো প্রশ্ন থাকলে কমেন্টসের মাধ্যমে জানাবে, এবং কিছুতেই পড়াশোনায় অফ রাখা যাবে না, কারণ তোমাদের এসএসসি পরীক্ষা অবশ্যই হবে। তোমরা 9 থেকে যারা 10-এ উঠবে তারা বোর্ড পরীক্ষা অংশগ্রহণ করবে, কোনোভাবেই হেলাফেলা করা যাবে না, ঠিক আছে? তো সবাই মনোযোগ সহকারে পড়াশোনা করবে, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকে এই পর্যন্তই, পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।